এই নির্বাচনে মানুষ জবাব দেবে। এই নির্বাচনে সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করে যে পরিকল্পনা আমি দিয়েছি সেটার পক্ষে মানুষ জবাব দেবে। গত 17 বছর হামলা মামলা, 17 বছর নানান রকম অত্যাচার সহ্য করেও আপনাদের পাশে থেকে আমি যাই নাই। আজকে আল্লাহর রহমতে আপনারা সকলে তার প্রতিদান দিয়েছেন। আমি আজকে এই পর্যন্ত আসছি আপনাদের পরিশ্রমে, আপনাদের কষ্টে। আপনারা আমাকে আজকে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন। সুতরাং এমপি আমি হব না, এমপি হবে সরাইল আশুগঞ্জের মানুষ। আপনারা যা বলবেন সেই আদেশ পালন করাই আমার দায়িত্ব। আচ্ছা, আমরা তো সবাই ঢুকতে পারবো না, রাজ্যের বেশি ঢুকার অনুমতি নাই, কিন্তু আপনারা সবাই রুমিন ফারহানা। আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা 73 সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল। রব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা, 2026-এ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই হাত শেষ করে দিয়েছে। আল্লাহ পরিকল্পনা এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে। আমি দেখব আল্লাহর কি পরিকল্পনা। আমি এটুকুই বলবো, আপনারা দেখেন প্রতিটা মানুষের চোখে কতটুকু আশা, ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস। আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই, আমার এই উপজেলার মানুষ যেই ভালোবাসা এবং আস্থা বিশ্বাস আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যামিলিয়নের বাঁশিয়ালা আমরা ছোটবেলা থেকে গল্প শুনেছি। আমরা কি কেউ দেখেছি হ্যামিলিয়নের বাঁশিয়ালার পেছনে কিভাবে মানুষ ঘুরে? এখন দেখতে পাচ্ছি তারেক রহমানের পেছনে যেভাবে ঘুরছে। এটা কোনো খুশি করানোর জন্য না, বিষয়টা কিন্তু বাস্তব। আপনারা দেখেন তারেক রহমান যেখানে যাচ্ছে হ্যামিলিয়নের বাঁশিয়ালার মতো সবাই ছুটছে। কেউ ছাদ থেকে দেখছে, কেউ রাস্তা থেকে দেখছে, বাসের উপর ঝাঁপায়া পড়ছে সেলফি তোলার জন্য, এক নজর দেখার জন্য। মানে এই যে একটা উচ্ছ্বাস, এখানে কিন্তু শুধু নেতাকর্মীরা না, সাধারণ মানুষ একটা উচ্ছ্বাস দেখাচ্ছে। তো এই যে হ্যামিলিয়নের বাঁশিয়ালার মতো তারেক রহমানের পেছনে ছুটছে, তার একটা কারণ হচ্ছে যে 18 বছর পরে উনি দেশে ফিরেছেন এবং হচ্ছে যে এই 18 বছর ওনাকে মানুষ দেখেনি, এবং ওনার যে পরিবর্তন বা ওনার যে নির্যাতনের গল্প, সেটাতে মানুষের একটা আবেগ কাজ করে। আরেকটা কাজ করে তারেক মানে খালেদা জিয়া এবং জিয়া রহমানের জন্য একটা তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসা। আরেকটা ভালোবাসা হচ্ছে যে ওনার বিনয় ভাব, মানে আমরা ওনাকে রুড হতে দেখি না, উনি রুড হতে দেখি নাই বা দেখছি না। এবং লন্ডন থেকে আসলে উনি অনেক কিছু শিখে গিয়েছেন। আজকে দেখছিলাম যে উনি অফিস থেকে বলছেন যে আপনারা একটা কাগজ খুঁজে পেলে আপনারা এটা ফেলে দেন এবং আপনারা রাস্তা পরিষ্কার করেন। উনি কিন্তু চাচ্ছে না যে ওনার জন্য এই যানজটটা তৈরি হোক, কিন্তু অতি উৎসাহী জনগণ এবং অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনী এই যানজটটা তৈরি করতেছে। এতে করে ওনাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমি বলছি না যে তারেক রহমানের মানে একেবারে শুদ্ধ একজন মানুষ, কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিবিসিতে যে সাক্ষাৎকার দিয়েছেন, একটাতে ওনার কোনো বেফাস কোনো কথা আসে নাই। এবং বাংলাদেশ থেকে মানে লন্ডন থেকে যাওয়ার পরে ওনার একটা চালচলন, একটা মানে কথা কেউ খুদ ধরতে পারে নাই। আপনি কি মনে করছেন যে বসে নাই খুদ ধরার জন্য? সবাই কিন্তু বসে আসে তারেক রহমানের কোনো একটা চালচলন বা কোনো একটা কথাবার্তার খুদ ধরে তাকে আক্রমণ করার সেই শত্রুপক্ষ কিন্তু বসে আছে সব দিক থেকেই। ধরেন জামাতের কি বসে নাই? জামাতেরও বসে আছে, কিন্তু তারেক রহমানের সেইটা কিন্তু খুঁজে পাচ্ছে না, আসলেই খুঁজে পাচ্ছে না। এখন উনি মানে ওনার একদিকে যেমন বিনয়, আরেকদিকে যেমন কথাবার্তা কোনো আক্রমণাত্মক না, কোনো দলকে আক্রমণ করে কথা বলা, কোনো নেতাকে আক্রমণ করে কথা বলা, যারা ওনার উপর অত্যাচার করেছেন তাদেরকে আক্রমণ করে কথা বলা, কোনো কিছুই কিন্তু নাই। তারেক রহমানের একটা অনেক বড় একটা পরিবর্তন। কিন্তু 5ই আগস্টের পরে তারেক রহমানের দল
যেইভাবে বিতর্কিত হয়েছে সেই বিতর্কিত ভাব থেকে তারেক রহমান কিভাবে দলকে মুক্ত করবেন, সেটাই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। সেই চাঁদাবাজির গল্পকে আমরা ভুলে যাব? সেই চাঁদাবাজিকে উনি দূর করতে পারবেন? আমরা যতই দেখি না কেন হ্যামিলিয়নের বাসিয়ালার মতো মানুষ ওনার পেছনে ঘুরছে, কিন্তু ভোটের মাঠে কিন্তু সেই হিসাব নিকাশ হবে। সেই হিসাব নিকাশে বিএনপি কতটা টিকে থাকতে পারবে? জামাতের যে এত বড় জোট হচ্ছে, এত বড় জোট হচ্ছে, কিন্তু সেই জামাতের সাথে পাল্লা দিয়ে বিএনপি আসলে কতটা টিকে থাকবে, সেটা যদিও জামাতের প্রশ্ন, কিন্তু আসলে মনে হচ্ছে যে মানে আপাতত দৃষ্টিতে আমরা মনে করছি যে তারেক রহমান যাওয়ার পরে এই পরিস্থিতিটা, এই হিসাব নিকাশটা অনেক পরিবর্তন হয়েছে। আগে জামাতের সবাই বলতো জামাতের ভোটের মাঠটা অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভোট বেড়েছে জামাতের, কিন্তু তারেক রহমান যাওয়ার পরে মানুষের ধ্যান ধারণা অনেকটাই পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনে বিএনপির ভোট আসলে পরিবর্তন কতটা আসবে, এবং বিএনপি যে বদনামটা নিয়েছে, যে চাঁদাবাজির বদনামটা একদম মানে তৃণমূল থেকে শুরু করে ঢাকার পর্যন্ত, সেগুলো আসলে কিভাবে রেহাই পাবে, সেগুলো থেকে তারেক রহমান এটা নিয়ে কিভাবে কাজ করছেন, সেটা চমক এখন বাংলাদেশ দেখতে যায়। যদি সেটা দূর করতে পারে তাহলে অবশ্যই বিএনপির জন্য একেবারে পথ খোলা। তবে একটা জিনিস লক্ষ্য করেছেন, এখন মনে হয় যে সরকার নেই, এখন হচ্ছে যে তারেক রহমানের সরকার, তারেক রহমানকে ঘিরেই সবকিছু। তারেক রহমানকে মনে হচ্ছে যে মানে অলিখিত প্রধানমন্ত্রী এখন। তো কেন এমন হচ্ছে? সরকার কেন চুপ হয়ে গেছে? নির্বাচনের তফসিল ঘোষণার পরে অবশ্যই নির্বাচন কমিশনের সমস্ত দায়িত্ব, কিন্তু সরকার থেকে একটা বার্তা, শুধুমাত্র একটাই বার্তা দেখলাম যে যেখানে শফিকুল আলম বলছেন যে তারেক রহমান আসছে মানে নির্বাচন হবে, এখানে আর কোনো কনফিউশন নেই। কিন্তু সেই চটাং কোনো কথাও আমরা শুনতে পাচ্ছি না শফিকুল আলম থেকে, অনেকটাই চুপচাপ ভাব। আর এইদিকে জামাত কি আসলে একটু মানে ভয় পাচ্ছে কিনা তারেক রহমানের এই জনপ্রিয়তাতে, এই প্রশ্নটা উঠছে। সাথে সাথে এটাও প্রশ্ন উঠছে যে জামাতের সাথে যে এতগুলো দল জোট হয়েছে, তাতে বিএনপি ভয় পাচ্ছে কিনা, আসলে ভয়ের আশঙ্কা কোথায়? এবং তারেক রহমানের এখন যেই নমনীয়তা এবং যে মানে সহনশীলতা, যে কাউকে আক্রমণ করে কথা না বলা, অতিরিক্ত তোষামোদি না করা, বা নিজের পরিবারের গল্প করা, মানে যেগুলো রাজনীতির ক্ষেত্রে হয়ে থাকে, আমরা সাধারণত দেখে থাকি যে নিজের মানে দলের কথা বা নিজের পরিবারের কথা, পরিবারতান্ত্রিক মানে রাজনীতিতে আমরা যেটা দেখি যে পরিবারের কথা বারবার বলা, কিন্তু সেইগুলো উনি করছেন না। এবং খুব নমনীয় হয়ে উনি কথা বলছেন, মেপে কথা বলছেন, যেটা কথা বলা উচিত সেটা কথা বলছেন। মানে একজন আদর্শ রাজনীতিবিদকে মানুষ যেটা দেখতে চায়, তারেক রহমানের মধ্যে সেই দিকগুলো দেখা যাচ্ছে, যেগুলো আমাদেরকে খুব বিরক্ত লাগতো যে অন্য দলকে